বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েল সরকারের ভয়াবহ দ্বন্দ্ব, নেতানিয়াহুকে গাঞ্জারের পদত্যাগের আল্টিমেটাম। ইসরায়েলের রাজনৈতিক বিভেদ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দপ্তরবিহীন মন্ত্রী ৬ দফা দাবি জানিয়ে বলেছেন ৮ই জুনের মধ্যে এগুলো পূরণ না করা হলে তিনি পদত্যাগ করবেন। এবারে জানাবো কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সহিংস জনতার হামলার শিকার হয়েছেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের শিক্ষার্থীরা। জানাবো ইউরোপে ভয়ঙ্কর মিশনে নেমেছে ন্যাটো। সম্প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপর প্রাণঘাতী হামলা হয়েছে। গেল ১৫ মের ওই হামলায় প্রাণে বেঁচে গেলেও এখনও তিনি হামলার শঙ্কায় রয়েছেন। মস্কো ঘেঁষা এই প্রধানমন্ত্রীর উপর এমন হামলার পর ইউরোপে নতুন করে অপারেশন গ্লাডিওর গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই গুঞ্জন উস্কে দেওয়ার মূলে রয়েছে দুজন মার্কিন সাংবাদিক, নেবুচ্ছা মাকিল এবং ওসকান তিকিট। এবারে থাকছে রুশ বাহিনী হামলা আরও জোরদার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়ে দেব আফগানিস্তানে ভারী বৃষ্টি এবং বন্যায় নিহত ৫০। মধ্য আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে হরগা বান ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলে হামলায় নতুন অস্ত্র ব্যবহার হিজবুল্লাহর। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর গত ৭ মাস ধরে ইসরায়েলের অভ্যন্তরে নিজেদের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে সেনাঘাঁটি তছনছ করে দিয়েছে তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েল সরকারের ভয়াবহ দ্বন্দ্ব, নেতানিয়াহুকে গাঞ্জারের পদত্যাগের আল্টিমেটাম। ইসরায়েলের রাজনৈতিক বিভেদ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দপ্তরবিহীন মন্ত্রী ৬ দফা দাবি জানিয়ে বলেছেন ৮ই জুনের মধ্যে এগুলো পূরণ না করা হলে তিনি পদত্যাগ করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী রাজনৈতিক অংশীদারদের ইঙ্গিত করে গাঞ্জ বলেছেন, অনেক কিছু ভুল হচ্ছে, অত্যাবশ্যক সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না, বিজয় নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক নেতৃত্বমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না। ইসরায়েল রাষ্ট্রকে কমান্ডো ব্রিজের নিয়ন্ত্রণ নিয়েছে একটি ক্ষুদ্র সংখ্যালঘু গ্রুপ এবং তারা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। গাঞ্জ বলেন, ইসরায়েলি নিরাপত্তার পবিত্রতম জায়গায় ব্যক্তিগত এবং রাজনৈতিক বিবেচনা অনুপ্রবেশ করেছে। উল্লেখ্য, গাঞ্জারের সাথে নেতানিয়াহুর দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরও কয়েকবার পদত্যাগ করার হুমকি দিয়েছেন। ইসরায়েলের বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে এখন নির্বাচন হলে নেতানিয়াহু সরকারের পতন হবে এবং গাঞ্জ হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। গাঞ্জ ৬ দফা লক্ষ্য বাস্তবায়নে নেতানিয়াহুকে আল্টিমেটাম দিয়েছে। এগুলো বাস্তবায়ন না হলে তিনি পদত্যাগ করবেন বলে জানা গেছে। শুরুতেই রয়েছে পণবন্দীদের ফিরিয়ে আনা, দ্বিতীয়ত হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকাকে অসামরিকীকরণ করা, তৃতীয়ত গাজা একটি আমেরিকান, ইউরোপিয়ান, আরব, ফিলিস্তিনি বিকল্প পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তবে এতে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ আব্বাসের অন্তর্ভুক্তি থাকবে না। চতুর্থত ১ সেপ্টেম্বরের মধ্যে উত্তরের আদিবাসীদের প্রত্যাবাসন এবং পশ্চিম নেগেভের পুনর্বাসন। ৫ম নম্বরে রয়েছে ইরানের বিরুদ্ধে মুক্ত বিশ্ব এবং আরব দুনিয়ার চুক্তি সহ একটি সাধারণ উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এবং সর্বশেষ ইসরায়েলি জাতীয় সার্ভিস সৃষ্টি করা, যার ফলে সকল ইসরায়েল দেশের সেবা করা এবং সর্বোচ্চ জাতীয় প্রয়াসে অংশ নিতে পারবে। গাঞ্জ বলেন, আপনি যদি জাতিকে পতনের দিকে চালিত করেন তবে আমরা অবশ্যই সরকার থেকে প্রত্যাহার করব, জনগণের কাছে যাব এবং এমন এক সরকার গঠন করব যা সত্যিকারের বিজয় নিয়ে আসবে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টও নেতানিয়াহুর সিদ্ধান্তহীনতার সমালোচনা করেছেন। হামাসকে পরাজিত করার পর কে গাজা শাসন করবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় তিনি নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। কিরগিজস্তানে জনতার হামলা, সাহায্য চাইলেন বাংলাদেশি শিক্ষার্থীরা। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সহিংস জনতার হামলার শিকার হয়েছেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের শিক্ষার্থীরা। জানা গেছে শুক্রবার রাতে শুরু হওয়া সহিংসতার মধ্যে বিশকেকের কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলা হয়েছে, যেখানে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের শিক্ষার্থীরা থাকেন। কিরগিজ সরকার জানিয়েছে ১৭ থেকে ১৮ মে রাতে বিশকেকে জনতার সহিংসতার বেশে কয়েকজন বিদেশি সহ কমপক্ষে ২৮ জন আহত হওয়ার পর ৪ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই সহিংসতার বিষয়ে ইতিমধ্যে কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ভারত নিজেদেরকে নিরাপত্তার জন্য শনিবার ইউএনবির কাছে সাহায্য প্রার্থনা করেছে বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী। রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে ১৩ মে মিশরের মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের বিবাদের একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হওয়ার জেরেই এই সহিংসতা শুরু হয়।
যাদের মারধর করা হয়েছে তারা কিরগিজ যুবক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করার পর শুক্রবার রাতে বিশকেকের বেশ কয়েকটি স্থানে জড়ো হওয়া উত্তেজিত জনতা 18 মে হামলার শিকার হন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের বাংলাদেশি শিক্ষার্থী সামিয়া কবির সন্ধ্যায় ইউএনবিকে বলেন, আমরা এখানে 5 জন বাংলাদেশি মেয়ে আছি। আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে আছি। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে বেশ কিছু লোক জড়ো হচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করুন। সামিয়া আরও বলেন, কর্তৃপক্ষ আমাদের ভেতরে থাকতে বলেছেন। আমরা কাছাকাছি অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। সেখানে কিছু পাকিস্তানি থাকতে পারে। এ ব্যাপারে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, আমরা শিগগিরই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন শেয়ার করব। উজবেকিস্তানে আমাদের মিশন বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত বাংলাদেশি হতাহতের খবর আমরা পাইনি। আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি। ইউরোপে ভয়ঙ্কর মিশনে নেমেছে ন্যাটো সিআইএ। সম্প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপর প্রাণঘাতী হামলা হয়েছে। গেল 15 মের এই হামলায় প্রাণে বেঁচে গেলেও এখনও হামলায় আছেন তিনি। মস্কো ঘেঁষা এই প্রধানমন্ত্রীর উপর এমন হামলার পর ইউরোপে নতুন করে অপারেশন গ্লাডিওর গুঞ্জন শোনা যাচ্ছে। আর গুঞ্জন উস্কে দেওয়ার মূলে রয়েছে 2 জন মার্কিন সাংবাদিক, নেবোচ্ছা মালিক এবং ওসকান টিকিট। এই 2 সাংবাদিক বলছেন, অপারেশন গ্লাডিওর অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ওই হামলার আগে রাতে ইউরোপের আরেকটি দেশের নেতারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান 2016 সালের মতো আরেকটি অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেন। এরপরই ন্যাটো সিআইএর গোপন সন্ত্রাসী আর্মি নিয়ে বৈশ্বিক আগ্রহ ফুঁসকে ওঠে। সিনাই যুদ্ধের সময় ইউরোপে গুপ্ত এক বাহিনী নিয়ে এই অভিযান শুরু হয়। এই অভিযান অপারেশন গ্লাডিও নামে পরিচিত। সম্ভাব্য সোভিয়েত হামলার জন্য এই আধা সামরিক বাহিনীকে প্রস্তুত করা হয়েছিল। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় এই বাহিনীকে সংগঠিত করে ন্যাটো এবং সিআইএ। পশ্চিম ইউরোপে সাম্যবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পশ্চিমারা এটাকে রক্ষাকবচ বানিয়েছে। 1990 দশকের শুরুর দিকে ইতালিতে গ্লাডিওর অস্তিত্ব জানা যায়। তখনকার ইতালীয় প্রধানমন্ত্রী গ্লাডিওর কর্মকাণ্ড প্রকাশ করেন। জানা যায় বামপন্থীরা যেন ক্ষমতায় আসতে না পারে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বোমা হামলা এবং আততায়ী হামলায় সঙ্গে জড়িত ছিল এই নেটওয়ার্ক। এ নিয়ে পরে ইতালি এবং বেলজিয়াম এবং অন্যান্য দেশের পার্লামেন্টারি তদন্তও হয়। হামলা জোরদার করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির। রুশ বাহিনী হামলা আরও জোরদার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। শনিবার এপির খবরে এ তথ্য জানা গেছে। সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে তারা। খার্কিভ অঞ্চল জুড়ে এমন পরিস্থিতি দেখা গেছে। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে তা স্থগিত করবেন জেলেনস্কি। অর্থাৎ তিনি দেশেই থাকবেন, কারণ খার্কিভের পূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে। জেলেনস্কি আগামী মাসে সুইজারল্যান্ডের অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতে চীন এবং উন্নয়নশীল বিশ্বের অনেক দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চীনের মতো বিশ্ব খেলোয়াড়দের রাশিয়ার উপর প্রভাব রয়েছে। জেলেনস্কি আরও বলেছেন, আমরা চাই ন্যায্য শান্তির সঙ্গে যুদ্ধ শেষ হোক। পশ্চিমারা চাচ্ছে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হোক। রুশ আগ্রাসনের মুখে খার্কিভ থেকে হাজার হাজার লোক পালাতে বাধ্য হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, খার্কিভের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, তবে সেখানে স্থিতিশীলতা নেই। সাক্ষাৎকারে জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা প্রসঙ্গে বলেছেন, দেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় ইউক্রেনে শুধু 25% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সর্বশেষ জানাবো, ইসরায়েলে হামলায় নতুন অস্ত্র ব্যবহার হিজবুল্লাহর। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর গত 7 মাস ধরে ইসরায়েলের অভ্যন্তরে নিজেদের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে সংগঠনটির যোদ্ধারা। গত সপ্তাহে উত্তর ইসরায়েলে চালানো ওই হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক পোস্ট। সেখানে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ করেন যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ওই হামলায় 3 সেনা নিহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। খবর এপির। গত বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি আকাশসীমার মধ্যে থেকেই এ হামলা চালায়। এটি ড্রোন ব্যবহার করে তাদের প্রথম সফল ক্ষেপণাস্ত্র বিমান হামলা বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময় ইসরায়েলের উপর আক্রমণ জোরদার করেছে সংগঠনটি। বিশেষ করে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি আক্রমণ এবং সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় গণহত্যার প্রতিবাদে ক্রমেই ইসরায়েলের অভ্যন্তরের আরও গভীরে আঘাত করেছে হিজবুল্লাহ, যে কারণে তারা নতুন এবং আরও বেশি উন্নত অস্ত্র ব্যবহার শুরু করেছে। এ বিষয়ে লেবাননের রাজনৈতিক বিশ্লেষক ফয়সাল আব্দুল সাত্তার বলেছেন, এটি ইসরায়েলকে পাঠানো একটি বার্তা মাত্র। এর অর্থ আমাদের যা আছে শুধু তার একটি অংশ মাত্র এটি। প্রয়োজন হলে আমরা আরও বেশি আঘাত হানতে সক্ষম। বুধবার হিজবুল্লাহ লেবানন সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে টাইবেরিয়াস শহরের কাছে
ইলিয়ানার একটি সেনাঘাঁটিতে হামলা চালায়। এতে ব্যবহার করে বিস্ফোরক ড্রোন। এটি এখন পর্যন্ত ইসরায়েলের সীমান্ত থেকে সবচেয়ে গভীর আক্রমণ। হিজবুল্লাহ আরও কিছু উন্নত অস্ত্রের ব্যবহার করছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম ড্রোন, বিস্ফোরক ড্রোন এবং আলমাস ও ডায়মন্ড নামের পরিচিত ছোট ধরনের গাইডেড ক্ষেপণাস্ত্র।